সিঁড়ির মাঝখানে বসে পা ডুবিয়ে আছে হৃদ। এক ডালি পিঠা নিয়ে হৃদের পিছনে দাঁড়িয়ে খুক খুক শব্দ করে হৃদের দৃষ্টি আকর্ষণ করলো আলিজা। পিছু ফিরে আলিজার মুখটা অবলোকন করলো হৃদ। মুচকি হেসে নিজের পাশে বসতে বলল। আলিজাও মুচকি হেসে হৃদের পাশে বসলো। জীবন আজ অদ্ভুত এক মোড়ে দাঁড় করিয়েছে হৃদকে। নিজের প্রিয় মানুষটা আজও তার পাশে, তবে কোথাও যেন বাধা। নদীর খোলা পুকুরের দিকে তাকিয়ে আলিজা কিছু বলতে গেল। আলিজার ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে থামিয়ে দিল। থমকে গেল আলিজা। হৃদ বলল, সব প্রশ্নগুলো আজ প্রশ্ন হয়েই রয়ে যাক। আজকের এই রাত মুহূর্ত সময়টা না হয় আমার নামেই হয়ে যাক। হৃদের দৃষ্টি ঘোর লাগা, সেই প্রথম দেখার মতো। হৃদের এমন দৃষ্টিতে কেমন সংকোচ পড়ে গেল আলিজা। নিজেকে গুটিয়ে নিতে চাইল। আট পৌড়ে শাড়ির অংশ বিশেষ আঁকড়ে ধরল মুঠো করে। এই স্বর, এই ছোঁয়া, এই দৃষ্টি অনেক চেনা লাগছে আলিজার কাছে। মনে হচ্ছে বারংবার এই মানুষটার এই দৃষ্টির নজরে পড়ছে আলিজা। ঢোক গিলল আলিজা। সবটা নিজের ভিতরে অজানা অনুভূতি, অদৃশ্য বন্ধনের শক্তি ধেয়ে নিয়ে আসছে। আলিজা চাইল নিজেকে স্বাভাবিক করার, কিন্তু নিজের রক্তপিণ্ডের ধুকপুকানি তো আর তার কথা শুনতে অভ্যস্ত নয়। এক প্রকার দৌড়ে হৃদের পাশ থেকে উঠে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো সে। আট পৌড়ে শাড়ির লম্বা আঁচলখানি আঁকড়ে ধরল হৃদ। শাড়ির আঁচলে টান পড়লে থেমে গেল আলিজা। ধ্বংসের ভয় হানা দিল অন্তরের ভিতরে গহিত কূপে। নিভে নিভে উঠল যেন জীবন শিখা। ভয়, লজ্জা, সংকোচ হানা দিল মন, মস্তিষ্ক, মুখমণ্ডলে। পেছনে না ঘুরে শাড়ির কাঁধের অংশে হাত দিয়ে টান দিল। তবুও ছাড়ল না হৃদ। তবে পিছনে তাকানোর সাহস পেল না আলিজা। ওই মানুষটার চোখে নেশাক্ত কিছু আছে। তাকালে যেন সম্মোহনীয় সুরা পান করতে বাধ্য যে কেউ। কাঁপতে থাকা গলার স্বর স্বাভাবিক করে আলিজা বলল, কি করছেন কি? আলিজার সংকোচ লজ্জা অবলোকন করতে পারল না হৃদ। শাড়ির আঁচল ধরেই কয়েক পা এগিয়ে এলো সামনে। শব্দহীন পদদুলির প্রত্যেকটি পদক্ষেপ অনুভব করতে পারল আলিজা। মন বলছে মানুষটা তার অনেক বছরের চেনা। শরীরের প্রতিটি রক্ত কণা যেন তার স্পর্শে অভ্যস্ত। তার কাছে আসায় নিজেকে কর্পূরের মতো হাওয়া করে দিতে চাইল আলিজা। এই সত্তা কি তার নিজের? এসব অনুভূতি তো আগে হয়নি। কি আছে এই মানুষটার মাঝে? আলিজার পিছনে দাঁড়িয়ে খোপা করা চুলগুলো খুলে দিল হৃদ। ঘ্রাণ নিতে এগিয়ে গেল খোলা চুলের দিকে। হৃদের স্পর্শ সহ্য করতে না পেরে সরে যেতে চাইল আলিজা। আলিজার দুই বাহুতে ধরে তাকে থামিয়ে দিল হৃদ। ডুকরে সহ্যহীন হয়ে পড়ল আলিজার নিঃশ্বাস নেওয়া। আবেশে চোখ বন্ধ করে ঢোক গিলল। সবকিছু কেমন অসহনীয় লাগলো। স্থবির, শান্ত, ঘোর লাগা স্পর্শে কেঁপে কেঁপে উঠল আলিজা। আলিজার সংকোচজনক কাঁপুনি খেয়াল করল হৃদ। পেছনে থেকে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে চাইল হৃদ। সরে আসতে পারল না আলিজা। কেমন অবশ হয়ে গেল তার হাত পা। এখন সবকিছু যেন ওই মানুষটার নিয়ন্ত্রণ, যার অনুমতি ছাড়া এক পা দেওয়াও অসম্ভব। আলিজাকে চড়িয়ে নিলে আলিজার মাথাটা নিজের বুকে অনুভব করল হৃদ। সবটা যেন কেমন থেমে গেল। সব ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আনন্দ মিলেমিশে একাকার হয়ে ভালোবাসাই হয়ে গেল। মিলেমিশে একাকার হয়ে ভালোবাসাময় হয়ে গেল। এত দিনের সব কষ্ট, যন্ত্রণা সব উড়ে আসা ঝড়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। খোলা আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল হৃদ। বুক ভরে নিঃশ্বাস বায়ু টেনে নিয়ে নিজের প্রেয়সীর পানে শব্দ চয়ন করল। আজকের এই একটি দিন, আজকের এই খোলা আকাশ, আজকের এই জমিন, আজকের এই এক মুহূর্ত, আজকের এই আমার তুমি, সবটাই কেমন ভালোবাসাময়। জীবনের স্রোতে তোমায় নিয়ে আমি কোন নীড়ে এসে পৌঁছেছি তাও আমি জানি না মহারানী। তবে সবটা শেষে আমার মহারানী যে আমার বুকে আছে, এটা আমার বাঁচার কারণ। তোমার এই স্পর্শে হৃদয়ে কোণে ভালোবাসার দোলা দিয়ে যাচ্ছে বারংবার। তুমি আমার মানেই সারা দুনিয়ার সব খুশি আমার, সব ভালো থাকা ঘিরে ধরেছে আমাকে। খানিক থামল হৃদ। মুচকি হেসে নিজের মহারানীকে দেখে নিল সে।
তার মহারানী তার বুকের মাঝে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। তাকে ঘুরিয়ে নিচের দিকে মুখ করে দাঁড় করালো হৃদ। পুনরায় চোখ বন্ধ করে ঘোর লাগা ধীর স্বরে বলল, তোমার গালে আছে এক আকাশ লজ্জা, তোমার ঠোঁটের কোণে নিঃস্বার্থ এক হাসি, তোমার প্রেমিকের স্পর্শে সুবাসিত তোমার সর্বাঙ্গ, তোমার প্রত্যেকটি কেঁপে ওঠার সঙ্গে কেঁপে ওঠে তোমার প্রেমিক পুরুষের হৃৎপিণ্ডের কম্পন। যা জানে এই আকাশ, চাঁদ, তারা, আর জানে ভালোবাসার একটি গভীর রাত। এই বন্ধনগুলো হলো ভালোবাসার, কখনো কখনো কাছে আসার, কখনো মৃদাঙ্গের তালে আবেশিত করার, যা কখনো ভাঙবে না। এই বন্ধন হলো জন্ম জন্মান্তরের, যা ছিঁড়বে না কখনো। তোমার আঁচলের তলে প্রতিটি ভাঁজে আমার এক সমুদ্র শান্তি, ভালো থাকা, আনন্দে থাকা। তোমার প্রতিটি ছায়ায় আমি আমার জীবন খুঁজে পেয়েছি। কোনো বিক্ষিপ্ত রাতে তুমি আমার আপন হয়ে যাও পুনরায়। পুনরাবৃত্তি ঘটুক কিছু অনুভূতির, ভালোবাসার সঞ্চার ঘটুক তোমার মাঝে। আবার আমার হও তুমি, আবার পাড়ি দেই 7 সমুদ্র পথ। বিপরীতে থাকো শুধু তুমি, তোমার ছোঁয়া, আমার প্রেয়সী মহারানী। হৃদের প্রত্যেকটি বাণী অস্থির করে তুলল আলিজাকে। চোখের দৃশ্যপটে আবছা হয়ে ধরা দিল দুটি মানুষের কাছে আসা, আলিঙ্গনে আবদ্ধ করা, কখনো পরম স্নেহে মানিয়ে নেওয়া, সমুদ্র পাড়ে ছলকে পড়া স্রোতের কিনারে দাঁড়িয়ে প্রেমময় মুহূর্তের প্রতিটির অস্পষ্ট প্রতিবিম্ব হানা করল আলিজার মাথায়। নিজেকে আর খাপ খাইয়ে রাখতে পারল না আলিজা। ঠেলে হৃদের থেকে নিজেকে ছাড়িয়ে খানিক দূরে সরে এলো। ধরধর করে কেঁপে উঠল তার অন্তরাত্মা। মাথায় ভীষণভাবে চাপ পড়ছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে অস্থির অসহ্য মস্তিষ্কে শান্ত করার চেষ্টায় নামলো। সবটাই দেখল হৃদ, তবুও না এগিয়ে গেল, না তাকে আঁকড়ে ধরলো, আর না তাকে শান্ত করার চেষ্টা করলো। সময় গড়ালো কয়েক মিনিট। সেই স্থান ত্যাগ করতে করতে আলিজা বলল, আপনার হাতে আর মাত্র 5 ঘন্টা সময় আছে। ঠিক 12টার সময় আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। আশা রাখি কথার বরখেলাপ রিশাদ চৌধুরী হৃদ করবে না। এক প্রকার পালানো মতো করে চলে গেল আলিজা। সেদিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল হৃদ। জীবন প্রতিটি সেকেন্ডে খাপছাড়া এক মুহূর্তে এনে দাঁড় করা। আলিজার কাছে সময়টা এখন তেমন। নিজের মনে হৃদ বলল, কিছু কিছু আগুনে পানি ঢালতে নেই, কিছু কিছু আগুনে জ্বলতে দিতে হয়, জ্বলে যেতে দিতে হয় দাউ দাউ করে। নিজেদের পোশাক পাল্টে আবারও পুরনো গন্তব্যের পথে হাঁটা লাগালো হৃদ আলিজা। সকালে এক অনুভূতি হচ্ছিল, আর এখন আর এক অনুভূতি। সকালে নতুনত্বের নিজেকে খাপ খাওয়ানো, আর এখন সবটা ছেড়ে নিজের জায়গায় ফিরে যাওয়া। জীবন যে বড়ই গোলমেলে। মানুষকে কোথা থেকে কখন কোথায় দাঁড় করাবে একমাত্র ওই বিধাতা ছাড়া কেউ জানে না। হৃদের পাশে আঁটোসাঁটো হয়ে বসে আছে আলিজা। মন খারাপ নাকি মেজাজ খারাপ বুঝতে পারছে না হৃদ। তবে মুহূর্তটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। শহরে কংক্রিটের পথে বাইক নিয়ে ছুটে চলেছে হৃদ। রাস্তার ধারে শপিং মল, রেস্তোরাঁ, কফি শপের বাইরে দাঁড়িয়ে কয়েকজন মিলে আড্ডায় মত্ত হাতে কোকা কোলার 2 লিটারের বোতল। তার দেখে দুষ্টু বুদ্ধি আটল হৃদ। নিজের পরিকল্পনা পূর্ণ করতে বলল, গলা শুকিয়ে গেছে। হৃদের হঠাৎ এহেন কথায় আলিজা বলল, বুঝলাম না। হৃদ পুনরায় বলল, বললাম যে গলা কি শুকিয়ে গেছে? আলিজা ভ্রু কুঁচকে বলল, কি বলতে চান সোজাসুজি বলুন। মুচকি হাসল হৃদ আলিজা বুদ্ধিমত্তা দেখে। নাম যাই হোক, মানুষটা তো সেই একই। কয়েক সেকেন্ডে নিজের দুষ্টু বুদ্ধির সহযোগী বানালো আলিজাকে। আলিজাও যেন মজা পেল বিষয়টাতে। কয়েক ন্যানো সেকেন্ডে লোকগুলোকে ওভারটেক করার সময় কোকা কোলার বোতলটা নিয়ে নিল আলিজা। হতভম্ব লোকগুলো চোখ বড় বড় করে সবটা শুধু দেখেই গেল। নিজেদের পরিকল্পনায় সফল হয়ে উচ্চ শব্দে হেসে ফেলল আলিজা। যোগ দিল হৃদ নিজেও। শহরের প্রতিটি স্থান সাক্ষী রইল দুজন ভালোবাসার মানুষের হাসি হাসি শব্দধ্বনির। কোকা কোলার বোতল খুলে মুখ ঠেকিয়ে ঢকঢক করে খেয়ে নিজের শুকনো গলাটা ভিজিয়ে নিল আলিজা।
তারপর বোতলটা এগিয়ে দিল হৃদের দিকে। রাত ঠিক 11:50। আলিজাদের আলিশান বাড়ির সামনে এসে বাইক থামালো হৃদ। বাইক স্ট্যান্ড করতেই নেমে দাঁড়ালো আলিজা। হৃদ ঘড়ি দেখে বলল, এখনো 10 মিনিট বাকি। হৃদ নিজের কথা রাখতে জানে এবং তা অক্ষরে অক্ষরে। উল্টো অনেকেই হৃদের সাথে প্রতারণা করতে চায়, কিন্তু হৃদ না নিজে প্রমিস ভাঙে, না অন্যকে ভাঙতে দেয়। হৃদের শেষের কথাগুলোর মানে বুঝলো না আলিজা। না চাইতেও কেবল এক চিলতে হাসলো। জ্যাকেটের পকেটে হাত দিয়ে আয়েশ করে দাঁড়িয়ে বলল, আসি তাহলে। হৃদ মাথা নাড়ালো। পেছনে ঘুরে বাড়ির দিকে এগিয়ে গেল আলিজা। একদৃষ্টিতে তাকে দেখে গেল হৃদ। একটু এগিয়ে যাওয়ার পর আবার ফিরে এলো সে। হৃদের মনের ঘরে শান্তির বর্ষণ হলো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। আলিজা উৎসুক করে বলল, আপনি তাহলে ক্ষমা করেছেন তো আমাকে? হৃদ মজা করে মাথা নাড়িয়ে জানালো না, করেনি। আলিজা অসন্তুষ্ট হয়ে হৃদকে দেখল। সে পুনরায় বলল, আপনি কিন্তু আমাকে বলেছিলেন। তাকে থামিয়ে দিয়ে হৃদ বলল, ক্ষমা করব যদি শত্রু থেকে বন্ধু হও। আলিজার দিকে হাত বাড়িয়ে দিল হৃদ। আলিজাও মুচকি হেসে হাত মিলিয়ে বলল, ওকে ফ্রেন্ডস, তো আজ বাই। হৃদ মাথা নাড়ালো। আলিজা এগিয়ে গেল। আবারও পিছু ফিরল আলিজা। হৃদ বাইক স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তৎক্ষণাৎ আলিজা ডাকলো, শুনছেন? থেমে গেল হৃদ। ঘাড় ঘুরিয়ে তাকালো। সেই একই ডাক, শুনছেন? খানিক হাসির লেজ ধরে বলল। বললো। হঠাৎ নিজের এমন ডাকে আলিজা নিজেও ভড়কে গেল। নিজেকে থমকে শাশ্বত করে বলল, পৌঁছে জানাবেন। নিঃসংশয় বলল মেয়েটা। ঘাড় নাড়িয়ে বাইক স্টার্ট দিল। দূরত্ব হলো পথের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকলো আলিজা। গড়গড় করে বমি করে দিল। বমি করে এক প্রকার ক্লান্ত হয়ে বিছানায় বসলো আলিজা। বেলা 9টা। গতকালটা না থাকার ব্যাপারটা রিমিন রাধিত সার্ফে মিলে সামলে নিয়েছে। বন্ধুগুলো এই এক দিক দিয়ে খুব হেল্পফুল। নিজ থেকে তাকে এক তালে ডেকে চলেছে রিমিন। ডাকে সাড়া দিয়ে ওয়াশরুম থেকে মুখ হাত পা ভালো করে ধুয়ে সেদিকে এগিয়ে গেল আলিজা। আলিজাকে দেখে মুচকি মুচকি হাসছে তার শয়তান বন্ধু দল। রাইহান দেওয়ান এখানে না থাকলে এতক্ষণ আলিজাকে পিঞ্চ মেরে কথা বলাও শুরু হয়ে যেত। সেদিকে খেয়াল না দিয়ে প্লেটে খাবার নিয়ে বসলো। অর্ধেক খাওয়া শেষ হওয়ার পর পুনরায় বমি বমি পেল আলিজার। খাওয়া রেখে উঠে দৌড়ে গেল ওয়াশরুমে। উগড়ে দিল পেটের খাবারগুলো। শরীরটা ক্লান্ত দুর্বল অনুভব হচ্ছিল তার কিছুদিন ধরে। আজ ব্যাপারটা যেন বেড়ে গেছে। মুখ ধুয়ে পিছনে ঘুরতেই রিমিনকে নিজের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখলো আলিজা। ভ্রু কুচকে বলল, বাদরের মতো এমন ভেটকি মারছিস কেন? আলিজা খানিক রাগান্বিত হওয়ার মতো করে বলল, এই তুই কি বললি? আমি বাদর? আলিজা খাপছাড়া ভাবে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল। তা কখন বললাম? আলিজার পিছন পিছন আস্তে আস্তে রিমিন বলল। দেখ আলিজা, কথা পাল্টাবি না। আলিজা বিছানায় গা এলিয়ে দিয়ে বলল। কথা পড়লো হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। নিভে গেল রিমিন। এই মেয়েটার সাথে কথাই পারা যায় না। খানিক ভেবে ডুবে আলিজার ধকল হয়ে পড়া মুখটার দিকে তাকিয়ে বলল, ব্যাপার কি দোস্ত? একদিনে একসাথ থেকে পরের দিন থেকে এমন বমি, কাহিনী তো ভালো ঠেকছে না। আলিজার শোয়া থেকে উঠে বসে চোখ ছোট ছোট করে রিমিনের দিকে তাকিয়ে বলল। কিসের কাহিনী? রিমিন এলিয়ে বেলিয়ে বলল, এই যে তুই সারা দিনই গতকাল হৃদ ভাইয়ার সাথে ছিলি, তারপর সকাল সকাল বমি, তারপর। আলিজা তাকে থামিয়ে দিয়ে বলল, এক মিনিট, তুই কি পাগল? মানে কি বলবো তোকে? অ্যাসিডিটি হচ্ছে মেবি। আর তুই কই থেকে কই যাচ্ছিস আজাইরা? আলিজা উঠে গিয়ে অ্যাসিডিটির ট্যাবলেটটা হাতে নিল। এমন সময় রাইহান দেওয়ান ঘরের বাইরে থেকে বললেন, এইভাবে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ডক্টর না দেখিয়ে ঔষধ খাওয়া ঠিক না। যে কোনো জিনিস আগে থেকেই খেয়াল রাখতে হয়। আমি ডক্টর অ্যাপয়েন্ট করে দিচ্ছি, দেখা করে এসো।
অগত্যা আর কি। ঔষধের পাতা রেখে বাবার দিকে অপরাধীর ন্যায় তাকালো। আলিজা হসপিটালে থেকে বের হতেই হৃদের নাম্বারে মেসেজ পাঠালো ডক্টর আশাদ। খানিক বাদে হৃদও মেসেজের রিপ্লাই দিল। গাড়িতে ড্রাইভিং সিটে বসলো আলিজা। গাড়ি ছুটিয়ে ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যালে গাড়ি থামালো। স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে পিয়ানো বাজানোর মতো আঙ্গুলগুলো নাড়াচাড়া করছে। পাশ থেকে রিমিন আলিজাকে খোঁচা দিয়ে বলল। তো দেখ ছেলেটা কিভাবে তাকিয়ে আছে। পিছন থেকে তামসি তাদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল। বেহায়া কোথাকার। রাদিত তামসির কাঁধে হাত দিয়ে বলল। রিল্যাক্স, বাদ দে তো। রেড সিগন্যালের পর ইয়েলো সিগন্যাল হলো। আলিজা গাড়ি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই সেই ছেলেগুলো উচ্চ শব্দে সিটি বাজিয়ে টিস করতে লাগলো। রাগে মাথায় তপ করে আগুন ধরে গেল। রিবিনের দিকে হাত বাড়িয়ে বলল। তোর সাজগোজের যা যা সাথে নিয়ে ঘুরিস শব্দে। রিমিন আলিজার কথার হেতু বুঝলো না। নিজের হ্যান্ডব্যাগ থেকে কাঙ্ক্ষিত জিনিসগুলো এগিয়ে দিল আলিজার দিকে। সিগন্যাল টিগনাল উপেক্ষা করে আলিজা গাড়ি থেকে এগিয়ে গেল রাস্তার অপর পাশে। রাদিত সার্ভে রিবিন আলিজার পিছু নেওয়ার স্কোপই পেল না। ততক্ষণে গ্রিন সিগন্যাল হয়ে যাওয়ায় চটের রাস্তায় হু হু করে ছুটে যেতে লাগলো সব গাড়িগুলো। ওইদিকে যাওয়ার মতো ফাঁক ফোকর খুঁজে অবধি পেল না তারা। বড় বড় বাস ট্র্যাকের কারণে অপর পাশে কি হচ্ছে তাও দেখতে পেল না তারা। প্রায় মিনিট সাতেক পর রাস্তা ফাঁকা হলো। দেখা গেল রাস্তার অপর পাশের করুণ দৃশ্য। হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছে আলিজা, মুখে তিরস্কারের হাসি। ছেলেগুলোকে দেখে হু হু করে হেসে ফেললো আলিজার বন্ধুগণ। একজনের মাথায় ছুটি বাঁধা, এবড়ো থেবড়ো করে লিপস্টিক দেওয়া, অপরজনের লিপস্টিক দিয়ে কপালে টিপ দিয়ে দেওয়া, দুই গালে ব্লাশন দেওয়া, আর একজনের হাতে চুড়ি পরিয়ে দেওয়া, ঠোঁটে লিপস্টিক। বন্ধুদের কাছে এসে ওদের সাথে তাল মিলিয়ে আলিজা নিজেও হাসলো। রাস্তার আশেপাশে আনাচে কানাচে থেকে অনেকে ঘুরে ফিরে তাদের দেখলো। কেউ কেউ ভিডিও করলো একটা তরজা কন্টেন্ট হিসেবে। আলিজা গাড়িতে এসে বসতেই রিমিন আলিজার সাথে হাইফাই দিয়ে বলল। আসছিল ছ্যাঁচড়ামি করতে, তাও আবার এমপি রায়হান দেওয়ানের একমাত্র ছেলে আলিজা অ্যাঞ্জেলার সাথে। এরা আসে কোথা থেকে বুঝে পাই না আমি। আলিজার তাচ্ছিল্য নিয়ে বলল। বাদ দে, রাস্তার এসব সাচরা গাঁজাখোরদের টাইট দিতে আমার এমপি বাবার ট্যাগ লাগে। রাদিত সশব্দে বলে উঠল। হ্যাঁ, আমার জানেমান নারীবাদী আলিজা অ্যাঞ্জেলাই যথেষ্ট এদের জন্য। রাদিতের মাথার পিছনে ঠাস করে মারলো সার্ভে। রাদিত মাথার পিছনে হাত দিয়ে সার্ভের দিকে তাকালো। সার্ভে বলল। ক্যারেক্টার ঠিক কর হারামি, পাশে নিজের গার্লফ্রেন্ডকে রেখে আরেকজনের সাথে ফ্ল্যাট মারা হচ্ছে। রাদিত গা ছাড়া ভঙ্গিতে বলল। তো কি হয়েছে? আলিজার সাথে ফ্ল্যাট মারা আমার রক্তে মিশে গেছে। রাদিতের ছানাপোনা মুখটা দেখে শব্দ করে হেসে ফেলল তামসি। তার সাথে যোগ দিল রিমিন সার্ভে। আলিজা বাড়ির পথে গাড়ি ঘোরালো। যন্ত্রচালিত এসি রুমে পায়ের উপর পা দিয়ে বসে আছে হৃদ। দরজার বাইরে দাঁড়িয়ে প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছে জাবির তামিম। হৃদের গম্ভীর শান্ত মুখটায় পুনরায় চোখ বুলিয়ে ডক্টর আশাদ বললেন। রিধি প্রেগনেন্ট। হৃদ। ডক্টর আশাদের দিকে বিস্মত অবাক করা বাক্যহীন শব্দে তাকিয়ে রইল হৃদ। কথা কানে বাজছে তার। ডক্টর আশাদ পুনরায় বললেন। আজ রিধির প্রেগনেন্সি পিরিয়ড এই ধরো 1 মাস 25 দিনের। থেকে 1 মাস 25 দিন আগের সেই রাতের কথা মনে পড়ল হৃদের। ক্ষণকাল নিজের ভিতর উদ্বেগ সৃষ্টি হলো। কি রিয়াকশন দিবে হৃদ যেন খুঁজে পেল না। অজানা ভয় নিয়ে বলল। ও কি জানে এসব? ডক্টর আশাদ মুচকি হেসে বলল। রিপোর্টগুলো একটু আগে আমার কাছে এলো আর আমি তোমাকে মেসেজ করলাম। আলিজা কিছুই জানে না, তবে আগামীকাল আবার আসবে রিপোর্টগুলো দিতে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদ। এমন একটা খবর সে এমন সময় পেল যখন তার মহারানী না ঠিকভাবে তাকে চিনতে পারছে, তা না সবটা নিজের মস্তিষ্কের সাথে মানাতে পারছে। সব ভেবে হৃদ বলল। রিপোর্টগুলো বদলে দাও। ডক্টর আশাদ হতবাক হয়ে বললেন। মানে? হৃদ একইভাবে চেয়ে গম্ভীর সুর এঁটে বলল। হ্যাঁ, রিপোর্টগুলো বদলে দিন। অ্যান্ড আমি যা বলেছি তাই হবে। ও যেন না জানে ও প্রেগনেন্ট।
কিন্তু রিদ, এটা কিভাবে পসিবল? রিধি মা হতে চলেছে। প্লিজ ডক্টর, এর বিপরীতে আর কোনো সলিউশন নেই। এখন যদি ও জানতে পারে ও প্রেগনেন্ট, তাহলে হয়তো ওর মস্তিষ্ক ব্যাপারটা ভালোভাবে নিবে না। কারণ ওর তো আমাদের আগের জীবনের কথা মনেই নেই সে বিবাহিত, আমরা দুজন স্বামী স্ত্রী। এখন বেস্ট অপশন এটাই। আর তাছাড়া খবরটা আমার শত্রুরা জেনে গেলে মরিয়া হয়ে উঠবে তারা। ডক্টর আসাদ মনোযোগ দিয়ে শুনলেন হৃদের কথা, তারপর কয়েক সেকেন্ড ভেবে বললেন, দেখো রিদ, তুমি যা বলছো সেটা তো ঠিকই, কিন্তু এটা খুব বেশি দিন গোপন করে রাখা যাবে? একটা প্রাণ প্রতিটি মিনিট একটু একটু করে বাড়ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে তার। আলিজা হয়তো প্রথমে ওর সিমটমগুলোকে প্রেগনেন্সি বলবে না, আর আমি যদি নর্মাল বলি তাহলে তো সে খামখেয়ালিভাবেই নেবে ওর দুর্বলতা, অরুচি, বমি বমি ভাব এগুলোকে। কিন্তু ওর গর্ভে যেহেতু প্রাণটা বেড়ে উঠছে, তাই ওর কাছ থেকে খুব বেশি দিন সত্যিটা লুকোনোও যাবে না। মাতার সন্তানের আগমন ঠিকই টের পেয়ে যাবে, মাতৃত্ব কিন্তু সে ঠিকই টের পাবে। বাবা হওয়া এমন এক অনুভূতি তা কেমন ছেলেরা বুঝতে পারে। বাবা মানে একটা নতুন প্রাণের দায়িত্ব নেওয়া। তার আগমনী বার্তা পাওয়া মাত্রই মেয়েরা যেমন নিজেদের প্রতি আলাদাভাবে যত্নশীল হয়, ছেলেরাও ঠিক তেমন সেই প্রাণটার ভালো থাকা, তাকে আগলে রাখা, তাকে সুস্থ রাখা, সুশৃঙ্খলভাবে তার জন্মদানের ব্যবস্থা করার চিন্তায় মগ্ন থাকে। রাত তখন গভীর, অবচেতন ঘুমে আচ্ছন্ন সকলে। এমন সময় আলিচার একতলার ঘরে জানালা দিয়ে ঘরে ঢুকলো কেউ। জানালা খোলার তরুণ পর্দাগুলো নড়ে চড়ে তুলছে, কিন্তু আপাতত এদের এমন নৃত্য মোটেই ভালো ব্যাপার নয়, ধরা পড়ার ভয় আছে। আস্তে আস্তে জানালাটা বন্ধ করে দিল হৃদ। এগিয়ে এলো আলিজার কাছে। ড্রিম লাইটের আলোতে সবটাই আধো আধো। এলোমেলো চুলের একগাছি মুখের কাছে এসে পড়েছে উক্ত রমণীর। যতটা সম্ভব নিঃশব্দে নিজের ঘরণীর কাছে বসে চুলগুলো সরিয়ে দিল হৃদ। আজ আর কোনো সংকোচ দেখা গেল না হৃদের মাঝে। আলিচার পরনের ওয়ান পিসটা নিঃসংশয়ে একটু তুলে নিল, পরম স্নেহে পেটে হাত রাখলো। কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আলতো করে চুমু খেলো নিজের মহারানীর পেটে। কারণ এইখানে যে আছে সে তো তারও অংশ, তার অস্তিত্ব। খবরটা এভাবে পেতে কখনোই চায়নি হৃদ, তবে তার আগমনে নিজের পিতৃসত্তা আর মানল না এই দূরত্ব। সম্মোহনীর ন্যায় ছুটে এসেছে একবার নিজের প্রায়সীকে সম্মোহনীর ন্যায় ছুটে এসেছে একবার নিজের প্রেয়সীকে ছুঁয়ে দিতে, তার মাঝে বেড়ে ওঠা ছোট্ট আত্মাটাকে আভাস দিতে যে সে একা নয়, তার বাবা আছে, তার সাথে আছে। তার মা তার আগমনী বার্তা না পেলেও বাবা ঠিকই পেয়েছে। আলিজার পেটের চুমু খেয়ে হৃদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। বিড়বিড় করে বলল, তুমি এখানে একা একা ভয় পাচ্ছ পাপা? ভয় পেও না, তুমি তো তোমার মার আমার মতো ব্রেভ হবে। আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমার মাম্মাকে তুলে নিয়ে যাই নিজের সাথে, কিন্তু সেটা তোমার আর তোমার মাম্মামের জন্য একদম সেফ হবে না। সেফ হবে, কিন্তু সেটা তোমার আর তোমার মাম্মামের জন্য একদম সেফ হবে না। আর জোর করে নিয়ে গেলে তোমার মাম্মাম যদি উত্তেজিত হয়ে পড়ে, মাথায় হ্যামারেজ হয়, না না, তুমি এখানেই থাকো পাপা। আমি না হয় কষ্ট করি, তোমাদের থেকে একটু দূরে থাকি, তবে ভয় পেও না, পাপ্পা ঠিক আসবে তোমাদের সাথে দেখা করতে। এই যেমন আজ এলাম, সব বাধা নিষেধ অতিক্রম করে। মাম্মাকে বেশি কষ্ট দিও না পাপ্পা, মাম্মাকে কষ্ট দিলে পাপ্পা কিন্তু রাগ করবে। হৃদের অশ্রুকণা আলিচার পেটে গড়িয়ে পড়তেই নড়ে চড়ে উঠল সে। শীতের মধ্যেও কেমন অস্থির অস্থির লাগলো তার। আলিচাকে চোখ টিপ টিপ করতে দেখে জানালা দিয়ে বের হলো হৃদ। সেখানে মই ধরে দাঁড়িয়ে থেকে এতক্ষণ মশার কামড় খাচ্ছিল বেচারা তামিমার চাবিত। সকালবেলায় রিমিনের পিছনে পড়ে আছে রাদিত। আজকাল রিমিনের ফোন ইউজ করার পরিমাণ বেড়ে গেছে, ব্যাপারটা সন্দেহজনক। হুটহাট ফোন নিয়ে চিপাই চাপাই ঢুকে যায়। আজকেও বারান্দায় হেলান দিয়ে ফোনে কথা বলছিল রিমিন। এমন সময় পেছনে থেকে হুট করে রাদিত বলল, কি করছিস তুই? হুট করে বলা কথায় কেঁপে উঠল রিমিন, খানিক দূরে গিয়ে দাঁড়ালো। রাদিত পুনরায় গোয়েন্দাদের মতো সন্দেহজনক মুখ করে বলল, কিরে, তুই আবার কারোর সাথে প্রেম করছিস না তো? রিমিন কি বলবে খুঁজে পেল না যেন।
এমন সময় রাদিদের পিঠ চাপড়ে সার্ভে বলল, অন্যের বোনের সাথে টাঙ্কি মাইরা নিজের বোন রে কড়া শাসনে রাখার নাম হচ্ছে আপন বড় ভাই। সার্ভের তালে তাল মিলিয়ে তামসি বলল, আরে যেমন তেমন বড় ভাই না, 2 মিনিটের বড় ভাই। হো হাঁ করে হেসে ফেলল সার্ভে রিমিন। চোখ কটমট করে তামসির দিকে তাকালো রাদিত, কিন্তু সেদিকে পাত্তাই দিল না সে। বন্ধুদের মিলে পিঞ্চ মারতে লাগলো রাদিতকে। শপিং মলে হেসে খেলে নিজের ফ্রেন্ডদের সাথে শপিং করছে আলিজা, সাথে ফুয়াদও আছে। যদিও তাকে সাথে করে আনতে চায়নি আলিজা, তবে কিছু বলতেও পারেনি। আলিজাকে মিথ্যে বলার জন্যে বারবার সরি বলে ক্ষমতা চেয়েছে সে। নরম মনের আলিজা শত্রুর ধূর্ততা খুঁটিয়ে না দেখে তেমন আর কিছু বলেনি। কি আর বলবে, ফুয়াদু তো তাদের পরিবারের অংশ। সকাল 10টায় বাড়ি থেকে বের হয়েছে তারা, তখন থেকেই আলিজার ফোন বন্ধ। খামখেয়ালিতে ফোনের চার্জ দিতে বেমালুম ভুলে গেছে সে। আর তার বিরহে পড়তে থাকা হৃদ পাগলের মতো ছটফট করে চলেছে। ভয় জাগলো মনে, তার কোনো বিপদ হলো না তো? সব কিছু শেষ করে দিতে ইচ্ছে হলো হৃদের। দুপুরের বেলা গিয়ে ঠেকলো বিকেল 3টায়। সারাদিন কক্সবাজার শহরের বিভিন্ন শপিং মলে ঘুরে ঘুরে শপিং করলো আলিজা আর তার বন্ধুরা। ক্লান্ত হয়ে একটি রেস্টুরেন্টে গেল তারা। দূর থেকে তাদের দেখছে হৃদ। দীর্ঘ 6 ঘন্টা আলিজা যোগাযোগ বিচ্ছিন্ন। হয়রান করে ফেললে ছিল সকলকে হৃদ। সাথেই বসে আছে তামিম। আলিজা একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। রাগে গায়ে যেন আগুন ধরে গেল হৃদের। কত বড় সাহস আমার মেসেজ কলের রিপ্লাই না দিয়ে অন্য ছেলেদের সাথে হাসি ঠাট্টা করছে। আজ তো একে একটা শিক্ষা দিতেই হবে। বাচ্চার মা হয়ে গেল, এখনো উড়াউড়ি গেল না। আমারই সব দোষ, আমি বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি। হিতাহিত জ্ঞান হারিয়ে অবস্থা পরিস্থিতি যেন ভুলে বসল হৃদ। পিছু নিল তামিম। এতক্ষণ বাবার পলিটিক অপোজিট পার্টির নেতাকে নিয়ে ফুয়াদের সাথে খানিক আলাপ করলো আলিজা। আলিজা, একটু আয় তো আমার সাথে। আলোচনা শেষের দিকে এমন সময় রিমিন এসে বলল। আলিজা কোনো কিছু না ভেবেই মাথা নাড়িয়ে রিমিনের সাথে গেল। ফুয়াদ অন্যদিকে চলে গেল। আলিজার বন্ধুদের সাথে তার কোনো ইন্টারেস্ট নেই, তার সব ইন্টারেস্ট তো আলিজার দিকে। বিশাল রেস্টুরেন্টের লবি ধরে সিঁড়ি বেয়ে নামছে আলিজা। আকস্মিক তামিমকে নিয়ে হাজির হলো হৃদ। আলিজা কিছু বলার আগেই তাকে কোলে তুলে নিয়ে রিমিনের দিকে ইশারা করে বলল, আমারটাকে আমি নিয়ে গেলাম, এখন তোরটা তুই সামলা। হৃদের কাছে ধরা পড়ে থতমত খেয়ে গেল তামিম। সেদিকে পাত্তাই দিল না হৃদ। আলিজাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে গাড়িতে এসে বসিয়ে দিল। হাই স্পিডে গাড়ি চালিয়ে মিনিট 10-এর মধ্যে আলিজা নিয়ে নিজের হোটেল রুমে এসে শব্দ করে দরজা লাগিয়ে দিল হৃদ। ভয়ে কেঁপে উঠল আলিজা। আত্মা যেন থরথর করে উঠল। আলিজাকে দেওয়ালের সাথে চেপে ধরে হৃদ বলল, মেসেজ দিলাম, কল দিলাম, রিপ্লাই করিসনি কেন? আলিজা কিছু বলল। রক্ত লাল হৃদের চোখে বিস্ময় নিয়ে কেবল তাকিয়েই রইল। তা দেখে হৃদের রাগ বাড়ল বহুগুণ। আলিজার কাছ থেকে দূরে সরে এসে ভেঙে ফেলল হাতের নাগালে যা পেল। মেঝেতে বসে চিৎকার অসহায়ের মতো করে বলল, তোমার একটা লেট রিপ্লাই আমার মাথায় আগুন ধরিয়ে দেয়। মাথায় ঘুম চেপে যায় তখন। তোমাকে তো কিছু করতে পারবো না, তাই নিজেকে নিজেরই খুব খুব আঘাত করতে ইচ্ছে হয়। যতটা আঘাত করলে এই মন তোমার কাছে ফিরে আসার বায়না জুড়বে না? আমার শরীরের প্রতিটি রক্তকণা যেন টকবক করে ফুটতে থাকে, শরীরে আগুন লাগিয়ে দেয়। সব কিছু ভেঙে ধূলিসাৎ করে দিতে ইচ্ছে হয়। হাত পা যেন নিষ্পিস করে সব কিছু তছনছ করে দিতে। একটু পর তোমার মেসেজ আসে, কিন্তু তা আমাকে শান্ত করার জন্য যথেষ্ট নয়। ততক্ষণে তীব্র বিষাদ এসে হানা দেয় আমার মনে। কখনো চোখ ভেঙে নির্লজ্জের মতো অশ্রু ফেলতে ইচ্ছে হয়। আমার একটা মিসড কল তোমার কাছে, শুধু মিসড কল, কিন্তু আমার কাছে তোমার কণ্ঠটা শোনার এক একটা প্রতীক্ষা, এক একটা প্রত্যাশা। তুমি তোমার জীবন মানেই সেখানে ফার্স্ট ইম্পর্ট্যান্ট থাকবে আমার। তোমার জীবন মানেই সেখানে ফার্স্ট ইম্পর্ট্যান্ট থাকবে আমার, আর কারো না। কিন্তু কোনো কারণে যখন তুমি আমার কল না ধরো, তখন মনে হয় এই বুঝি তুমি আমায় ভুলতে বসলে।
এই তোমার লাইফে আমার গুরুত্ব কমে গেল। পাগল মন আমার আর কিছুই বলে না। তোমার একটু ইগনোরে আমার মনে নানান অজানা ভয়ের আভাস দেয়। উঠে আলিজার কাছে এলো হৃদ। জ্বলে উঠল তার চোখের আগুন। খানিক ঘাবড়ালো আলিজা। হৃদ থ্রেট দেওয়ার মতো করে বলল, শেষবারের মতো একটা কথা কান খুলে শুনে রাখ। তুই আমার মানে তোর 0.1%ও শুধু আমার। তুই আমার মানে তোর 100%ও শুধুই আমার। সেই 100% থেকে 0.1%ও আমি তোকে শেয়ার করবো না। আর সেই কথা যদি ভেবেও থাকিস, খুন করে ফেলবো একদম। তুই আমার মানে তুই একান্তই আমার, শুধুই আমার। তুই আগেও আমার ছিলি, আজও আমার আছিস, কালও আমার থাকবি। গল্পে না হলে উপন্যাসে থাকবি, বাস্তবে না থাকলেও আমার এই কলিজায় থাকবি। তোর শয়নে, স্বপ্নে, জাগরণে, উঠতে বসতে, খেতে শুতে, নামাজে মুনাজাতে, সব কিছুতে শুধু আমিই থাকবো, আমি। সেখানে তুই অন্য কারো কল্পনা করলেও তোকে খুন করে ফেলবো। তুই আমাকে মনে করতে পারিস না? আচ্ছা, তুই আমাকে মনে করতে পারছিস না? ওকে, প্রবলেম নেই। কতদিন সময় লাগবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, অথবা তার চেয়েও বেশি আমি দেব। কিন্তু কান খুলে শুনে রাখ, তোর এই মনে শুধু আমি থাকবো। তোর সর্বত্র জুড়ে শুধু আমি বিরাজ করব। একবার হারিয়েছিলাম, সেকেন্ড টাইম তোকে হারানোর কল্পনাও আমি করতে পারবো না। শুধু তোর কথা ভেবে আমি তোকে এখানে রেখে এতদিন পর তোকে পাওয়ার পরেও তোর উপর কোনো কিছু চাপিয়ে দেইনি। আমি চাই তুই আস্তে আস্তে সব মনে কর। আমি চাই না তুই কষ্ট পা। কিন্তু তোর এই মনে যদি বা আশেপাশে যদি কোনো ছেলের ছায়াও পড়ে, তাহলে কসম করে বলছি, সেই দিন তুই রিশাদ চৌধুরী হৃদের কালো রূপটা দেখতে পাবি। বিকজ মাই লাভ ফর ইউ মেক মি ব্লাইন্ড। হৃদের প্রত্যেকটা কথা হতভম্বের ন্যায় শুনে গেল আলিজা। সামনে দাঁড়ানো উন্মাদ ছেলেটা কি বলছে সব কিছুই মাথায় ঢুকছে না তার। হৃদ আলিজার কাছে এসে কপালে কপাল ঠেকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, কি করে বোঝাই তোমাকে? তুমি বিনা আমি চিরদুর্দম, দুর্বিনীত, ধ্বংস, বিনাশী। তুমি আমার না হলে এই নশ্বর পৃথিবীর অভিশপ্ত জীবন আমি ধ্বংস করে দেব। তোমার উচ্চারিত আমার প্রতিতিক্ত শব্দ আমাকে ভেঙে চুরমার করে দেয়। আমি দুর্বার হয়ে উঠি। তুমি বিনা সম্পর্কের সকল নিয়ম কানুন, শৃঙ্খলা, সামাজিকতা, আদব কায়দা সবই আমার কাছে নিছকই লোক দেখানো, যা আমি মানি না। আমি ধরিত্রীর বুকে শুধু তোমাকে চাই। তুমি বিনা আমি দাবানলের উত্তাল আগ্নেয়গিরির লাভার মতো, যেই দহনে বিশ্ব উন্মত্ত। আমি উন্মাদ, আমি নিশাচর, আমি ক্ষিপ্ত, উদাসীন তোমার ইগনোরে। আমি রৌদ্র, রুদ্র, রবি তোমার তিক্ত ব্যবহারে। মরুর বুকে ধারালো অস্ত্র হয়ে তখন সব কিছু ফালা ফালা করে দিতে ইচ্ছে হয়। ধ্বংসকারী, ক্লান্ত, বিদ্রোহী আমি শান্ত হব শুধু তোমার আঁচলের তলে, তোমার হৃৎপিণ্ডের মৃদঙ্গ জালে, তোমার চোখের মায়ার আছে। আজ রান্নাঘরে আগমন ঘটেছে নতুন অতিথিদের। উদ্দেশ্য দুপুরের খাবারটা নিজেরাই তৈরি করা। আলিজা রিমিনের দেখা নেই আপাতত। সার্ফের আদির তামসি মিলে প্ল্যান করলো রান্না করবে। রান্নাঘরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখে সার্ফে বলল, কি রান্না করবি? রাধি তো প্রশ্নবৃদ্ধ হয়ে বলল। কি রান্না করা যায়? তামসি খানিক ভেবে চিনতে বলল। চল লুচি বানাই। সার্ফে ভ্রু কুচকে বলল। অয়েলে জিনিস খাবি? তামসি তাক থেকে আটা পেরে বলল। আরে একদিন খেলে কিচ্ছু হবে না। রাদিত বলল। খালি লুচি তো হবে না, সাথে কিছু লাগবে। তামসি বলল। তোরা আলুগুলো ছুলে ফেল, আলু দিয়ে বরং কিছু একটা বানাই। রাদিত সার্ফে মাথা নাড়িয়ে আলু ছুলতে লাগলো, আর তামসি আটা দিয়ে পানি দিয়ে মেশাতে লাগলো। রাদিত সার্ফের আলু ছোলা দেখে তামসি বলল। এগুলো আলু ছুলছিস নাকি ফুটবল দেখছিস? সার্ফে তার ছোলা আলুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বলল। কেন, কি হয়েছে? এক জায়গায় বেশি ছুলছিস তো আরেক জায়গায় ছুলছিসই না। আসলে ছেলেরা কোনো কাজেরই না। রাদিত তামসির দিকে আঙ্গুল উঁচিয়ে বলল। এই তামসি, মুখ সামলে কথা বলে দিলাম। তামসি তাকে পরোয়া না করে বলল। কি মুখ সামলে কথা বলবো, যা সত্যি তাই বললাম।
এমন সময় তামসির বেদের রাখা চুলের একগাছি চোখে এসে পড়ল। তামসির নিজের হাতে যে ময়দা মাখা তা যেন সে ভুলেই গেল। ময়দা মাখা হাত দিয়েই চুলগুলো কানের পিঠে গুজে নিল। তাকে দেখে হু হ্যাঁ শব্দ করে হেসে ফেলল সার্ভে। রাদিত হাসতে হাসতে বলল, আমাদের কাজ শেখাতে আসছিলি? নিজের মুখটা একবার আয়না দেখ, কেমন লাগছে তোকে। তামসি রাদিতের কথা না বুঝতে পেরে সেভাবেই দাঁড়িয়ে রইল। সার্ভে তার ফোন বের করে তামসির দিকে ধরল। নিজের মুখটা আয়নায় দেখে তামসির মুখটা হা হয়ে গেল। তা দেখে উচ্চ শব্দে বাড়ি মাথায় করে হেসে ফেলল সার্ভে রাদিত। তাদের এমন আনন্দ দেখে যেন তামসির গা জ্বলে গেল। আটা মাখা হাতটা উঁচিয়ে সার্ভের মুখে আটা লাগিয়ে দিল। আকস্মিক ঘটনায় সার্ভে হতভম্বের ন্যায় হাসি বন্ধ করে মুখ হাঁ করে ফেলল। সাথে সাথে উচ্চ শব্দে হেসে ফেলল রাদিত তামসি। তাদের হাসতে দেখে সার্ভের সামনের থেকে এক মুঠো আটার গুঁড়ো নিয়ে ছুঁড়ে দিল রাদিতের মুখে। রাদিতের সারা মুখময় আটা ছেয়ে গেল, একদম সাদা ভূত। সকলে থেমে গিয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে একে অপরকে দেখে শব্দ করে হেসে ফেলল সার্ভে রাদিত তামসি। গতকাল সারা রাত ভালোভাবে ঘুম হয়নি আলিজার। হৃদের বিক্ষিপ্ত সেই চোখ বুঝলেই দেখতে পাচ্ছে সে। বারবার মনে পড়ছে সেই কাঙ্ক্ষিত মানুষটার কথা। কেন মনে পড়ছে তাও জানে না আলিজা। জানে শুধু এই একটা মানুষ কাল তাকে খুব খুব বিরক্ত করেছে। রাতে ভালোভাবে ঘুম না হওয়ার সকালে উঠতে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু কি থেকে কি নিচে উচ্চ শব্দে হাসির শব্দ পেয়ে এক প্রকার বাধ্য হয়ে নিচে নেমে এলো সে। কিচেনের সামনে দাঁড়িয়ে তামসি সার্ভে রাদিতকে দেখে বুকে হাত গুজে আলিজা বলল, কি হচ্ছে কি এখানে? সকলে হাসি থামিয়ে আলিজার দিকে তাকালো তো একবার একে অপরের দিকে তাকালো। মুচকি হেসে সকলে একমুট করে আটা নিয়ে আলিজার মাথায় দিল। কয়েক সেকেন্ড নিচে অবস্থা দেখে থামকে গেল আলিজা। একদম সাদা ভূত লাগলো নিজেকে। এগিয়ে গিয়ে নিচের দুই হাত ভর্তি করে আটা নিয়ে ছুঁড়ে দিল তামসি সার্ভে রাদিতের দিকে। তামসি রাদিত সরে গেল। তাদের জায়গা থেকে সব আটা গিয়ে পড়ল সার্ভের গায়ে। এভাবে চার বন্ধু মিলে সারা রান্নাঘরময় আটা আর আটাময় করে ফেলল। সেই সাথে উচ্চ শব্দে মন খুলে হাসতে হাসতে বাড়ি মাথায় নিয়ে ফেলল। একদম সাদা ভূত লাগলো নিজেকে। এগিয়ে গিয়ে নিচের দুই হাত ভর্তি করে আটা নিয়ে ছুঁড়ে দিল তামসি সার্ভে রাদিতের দিকে। তামসি রাদিত সরে গেল। তাদের জায়গা থেকে সব আটা গিয়ে পড়ল সার্ভের গায়ে। এভাবে চার বন্ধু মিলে সারা রান্নাঘরময় আটা আর আটাময় করে ফেলল। সেই সাথে উচ্চ শব্দে মন খুলে হাসতে হাসতে বাড়ি মাথায় নিয়ে ফেলল। কিছুক্ষণ এভাবে দৌড়ে দৌড়ে লাফালাফি করার পর ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল সকলে। খানিক চিনিয়ে নিয়ে আলিজা বলল, কি ব্যাপারে? রিমিন কোথায়? তামসি বলল, সত্যিই তো ভাবার বিষয়। আমরা সারা বাড়ি মাথায় নিয়ে ফেললাম, অথচ রিমিনের ঘর থেকে বের হওয়ার নামই নেই। ব্যাপার কি? সার্ভে বলল, ব্যাপার কি বোঝ না। ওই দিন কিন্তু রেদ ভাইয়ার সাথে যে এসেছিল, কি যেন নাম, তামিম ভাইয়ার থেকে আড়ালে গিয়ে নাম্বার নিয়ে এসেছিল। আলিজা ভ্রু কুচকে তাকালো, যা অর্থ সত্যি এমনটা হয়েছে। রাদিত সার্ভে মাথা নাড়ালো। আলিজা সোফা থেকে উঠে উপরের দিকে যেতে যেতে বলল, তোরা বস্তা ধরে নিয়ে আয়, আজ ওরে আটা দিয়ে গোসল করাবো, দেখি কি ব্যাপার ওর। সারা রাত তামসির সাথে কথা বলে ফজরের আজানের সময় ঘুমিয়েছিল রিমিন। সবাই সন্দেহ করবে ভেবে খুব কষ্ট করে ডাইনিং টেবিলে খাবার খেতে গিয়েছিল সে। কিন্তু কি থেকে কি খাওয়ার পর যেন ঘুমের লেশ বেড়ে গেল, তাই বিছানায় ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু রাদিত সার্ভের কথার জন্যে সেখানে ঘুমিয়েও শান্তি পেল না বেচারি। কাবার্ড খুলে নিজের জামা খুঁজতে লাগলো সে। ঘুম চোখে সেটাও যেন সহ্য হলো তার। জামাটা খুঁজে না পেয়ে ক্লান্ত শরীর নিয়ে কাবার্ডের নিচে বড় তাকে বসে পড়ল। সেখানে বেশ আড়স লাগলো তার। ভালো করে উঠে বসে মাথা ঠেকিয়ে গা এগিয়ে দিল।
এতক্ষণে যেন শান্তি খুঁজে পেল রিমিন। এখানে আর কারো আওয়াজ আসছে না। গভীর ঘুমে মগ্ন হয়ে গেল রিমিন। রিমিনের ঘরে ঢুকে কোথাও রিমিনকে না পেয়ে ভ্রুকুচকে ফেলল আলিজা। ঘরের চারপাশে ঘুরে ঘুরে দেখছিল, এমন সময় কাবারটা যেন নড়ে চড়ে উঠল। সন্দেহ হলো আলিজার, আস্তে আস্তে এগিয়ে গেল সেদিকে। কাবার্ড খুলে বাক্যহীন হয়ে গেল আলিজা। রিমিন কাবার্ডের বড় তাকে বসে বসে ঘুমাচ্ছে, তা দেখে শব্দ করে হেসে দিল আলিজা। রিমিন ধরপড় করে উঠে গেল। ততক্ষণে রাদিত সার্ফে তামসিও এসে পৌঁছিয়েছে। রিমিন তাদের দেখে দ্রুত কাবার্ড থেকে বের হতে না হতেই রিমিনের শরীরের আটার বস্তা ঢেলে দিল ওরা। রিমি হাঁ করে হতভম্বের ন্যায় শুধু দেখে গেল, কিছুই যেন মাথায় ঢুকলো না তার। ক্যাফেতে বসে আর চোখে হৃদকে এক দৃষ্টিতে দেখছে আলিজা। তার ঠিক পাশের টেবিলে বসে ফোন নিয়ে ব্যস্ত সে। এমন ভাব করছে যেন আলিজাকে সে কোনো জন্মে দেখেইনি সে। আলিজা যেন মনে মনে ক্ষুণ্ণ হলো, রাগ লাগলো খুব। তবে কার প্রতি রাগ লাগলো বোঝা দায়। মনে মনে যেন চাইলো একবার অন্তত দেখুক তাকে। রাগ তার করে থাকার কথা, কারণ গতকাল রেডি তো তার সাথে কেমন পাগলের মতো বিহেভ করেছে, কি বলছে, কিন্তু সে তো রাগ করেনি। তাহলে সে কেন তাকে ইগনোর করছে? তার সব বন্ধুদের সাথে তো ঠিকই কথা বলল। আলিজার সাথে বসে আছে রাদিত, তামসি, সার্ভে। সামনের একটি টেবিলে বসে আছে রিমিন আর তামিম। মূলত তাদের জন্যেই এখানে আসা। রিমিনের রাত জেগে কার সাথে কথা বলা সবটাই তখন ফাঁস হয়ে গেছিল। কয়েক মিনিট পর রিমিন আলিজাদের টেবিলের কাছে এসে ভীত মুখ করে বলল, দোস্ত, খুব ভয় করছে, যদি অ্যাকসেপ্ট না করে। সার্ভে হাসি মুখে তাকে উৎসাহ দিয়ে বলল, আরে যা যা, ভয় পাস না, আমরা আছি তো নাকি। রিমিন পুনরায় মনক্ষুণ্ণ হয়ে প্রশ্ন করল, আমি মেয়ে হয়ে প্রপোজ করব, ব্যাপারটা কেমন দেখায় না? রাদিত হালকা রাগ দেখিয়ে বলল, সেটা প্রেমে পড়ার আগে মনে ছিল না? এদিকে রাত জেগে তো ঠিকই কথা বলো। রিমিন কিছু বলল না, শুধু মুখ ভেঙিয়ে চলে গেল। রিমিন নিজেদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে একটা কোচকানো আলখাল্লা গোলাপ তাকে ছুঁড়ে দিল রাদিত। ইশারায় বলল, ওয়ে ভয় পাস না, আর ফুল ছাড়াই প্রপোজ করবি নাকি? রিমিন দক্ষতার সাথে ক্যাচ লুফে নিয়ে তামিমের সামনে বসে পড়ল। প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গিয়েছিল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি কি আমাকে ভালোবাসবেন? তামিমের কেন যেন হতভম্বের ন্যায় দাঁড়িয়ে গেল। রিমিন গোলাপটা তামিমের দিকে এগিয়ে দিয়ে মেঝের দিকে তাকিয়ে বলল। তামিম যেন বাক প্রতিবন্ধী হয়ে গেল। ভালো তো সেও পেশে ফেলেছে, কিন্তু রিমিন নিজেই যে প্রপোজ করবে তা মোটেও আশা করেনি তামিম। চোখ সরিয়ে রিতের দিকে তাকালো। সে ফোন নিয়ে ব্যস্ত, এদিকে খেয়াল নেই। আলিজাদের দিকে তাকালো, তারা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। এমন একটা ভাব যেন প্রপোজ অ্যাকসেপ্ট না করলে তারা তামিমকে ইচ্ছে মতো ধোলাই দিবে। তামিম রিমিনের মুখটা দেখে হাসলো। সে এতক্ষণে তার দিকে তাকিয়েছে, অধীর আগ্রহ নিয়ে বসে আছে তামিম কি বলবে শোনার জন্য। তামিম উত্তর না দিয়ে বসে পড়ল। রিমিনের কাছ থেকে গোলাপটা নিয়ে বলল, উইল ইউ ম্যারি মি রিমিন? রিমিন নিজেই যেন হতবাক হয়ে গেল। তামিম যে সোজা বিয়ের কথা বলবে তা তার কল্পনার বাইরে ছিল। রিমিন অশ্রু সজল চোখে ফুলটা নিয়ে মাথা নাড়ালো। সকলে একসাথে হাতে তালি দিয়ে উঠে এলো, ওদের ঘিরে ধরে অভিনন্দন জানালো। তবে আলিজার যেন এসবে মন লাগছে না, সে শুধু হৃদের কথাই ভেবেই চলেছে। আলিজার নিজের ফোনে মেসেজ টিউন বেজে উঠল, ফুয়াদের মেসেজ। এমন সময় পেছন থেকে কেউ বলল, নিজের বন্ধুদের সাথে যদি নিজের শত্রুদের মিশতে দেখো, তাহলে জেনে রেখো দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। কথাটা বলে হৃদ এক মুহূর্ত দাঁড়ালো না, হন হনিয়ে চলে গেল। আলিজার ফোনে ফুয়াদের মেসেজ দেওয়াটা দেখেছিল সে, তাই আলিজার দিকে সাবধান বাণী ছুড়ে দিল। আলিজা গুটি গুটি চোখে তাকিয়েই কি বলল লোকটা, কিছুই যেন বুঝলো না।
কিসের শত্রুর কথা বললেন তিনি? রাতের আকাশ দেখছে আলিজা খোলা ব্যালকনিতে বসে। শীত শীত আবহাওয়ায় মিষ্টি এক সুবাহ, কাঁটা দিয়ে বাঁধা চুলগুলো অবাধ্যদের মতো উড়ছে। এমন সময় খানিক দূরে একটা গাড়ি থামতে খেয়াল করলো আলিজা। রাত তখন 11, এতক্ষণে সবাই বোধহয় ঘুমিয়ে গেছে। তার কেন যেন ঘুম আসছে না। বারবার হৃদের কথাগুলো কানে বাজছে। হাতের ফোনটা ভাইব্রেশন করে ফোনটা জ্বলে উঠল। আলিজা ফোন স্ক্রিনে দেখলো হৃদের মেসেজ। দ্রুত লক খুলে মেসেজটা দেখলো আলিজা। মাইগ্রেশনের ব্যথায় বড্ড পাগল পাগল লাগছে। গত 1.5 মাস ধরে এই যন্ত্রণায় ভুগছি আমি। তুমি কি একটু আসবে? খানিক বাদে আবারও মেসেজ আসলো। জড়িয়ে না ধরো, চুমু না খাও, কথা না বলো, চোখে চোখ না রাখো, আমায় দেখে একটু না হাসো, শুধু তোমার কোলে আমার মাথাটা একটু রাখতে দিবে প্লিজ। অনেকক্ষণ ধরে মাইগ্রেশনের ব্যথায় বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছি। খুব যন্ত্রণা হচ্ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে যেন। এতদিন নিজেই নিজেকে সামলিয়েছি, আজ আর যেন সেই ধৈর্য খুঁজে পেলাম না। প্লিজ একটু আসবে? আজ তোমার উপর কোনো প্রকার রাগ দেখাবো না, পাগলের মতো বিহেভও করবো না, শুধু তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। অনুমতি দিবে কি প্লিজ? আমার আজ ব্যথায় খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণায় দিশেহারা লাগছে নিজেকে। তুমি কি একটু আসবে? মাইগ্রেশনের যন্ত্রণায় ছটফট করতে করতে দিশেহারা হয়ে আলিজাকে মেসেজ করেছে হৃদ। ব্যথায় পাগল হয়ে কি লিখে মেসেজ করেছে তাও মনে নেই। মনে যা এসেছে তাই লিখে পাঠিয়েছে। হৃদের যন্ত্রণায় কাতর মেসেজ পড়ে বুকটা চিনচিন করে উঠল। হৃদের আহ্বান উপেক্ষা করার ক্ষমতা নেই আলিজার মাঝে। কাবার থেকে ওড়না বের করে মাথায় দিয়ে বের হয়ে গেল আলিজা। দূর থেকেই গাড়িটা লক্ষ্য করেছে সে। দ্রুত পায়ে গাড়ির কাছে এগিয়ে যেতেই দেখলো হৃদ ড্রাইভিং সিটে মাথা এলিয়ে বসে আছে। হৃদের দৃষ্টি আকর্ষণের জন্যে আলিজা আওয়াজ করলো, কিন্তু কাজ হলো না। সে যন্ত্রণায় কাতরাচ্ছে। গাড়িতে উঠে বসলো আলিজা। তৎক্ষণাৎ আলিজার কোলে মাথা এলিয়ে দিল হৃদ। হকচকিয়ে গেল আলিজা, তবে কিছু বলল না। মনের অজান্তে হাত চলে গেল হৃদের কপালে। কপালটা খুব গরম, আলিজা অনুভব করতে পারল। আলিজার সিক্ত হাতের ছোঁয়ায় চোখ বন্ধ করে নিল হৃদ। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপাল টিপে দিল আলিজা। সঙ্গে করে আনা অয়েনমেন্ট লাগিয়ে দিল। আরাম পেয়ে ঘুমিয়ে গেল হৃদ। মেডিসিন নিয়েছে কিনা জিজ্ঞেসও করতে পারল না। রাত 3টের সময় জাগনা পেল হৃদ। ততক্ষণে আলিজা ঘুমিয়ে গেছে। তখন নিজের উপরই খুব রাগ হলো হৃদের। এই শীতের রাতে তাকে এখানে টেনে আনা মোটেও ঠিক হয়নি। তার উপর তাদের ছোট্ট সোনাটা আছে এখন। না, এসব পাগলামি আর করা চলবে না। আলিজা পেটে হাত বুলিয়ে চুমু খেল হৃদ। আলিজার কোল থেকে মাথা তুলে আলিজাকে জাগিয়ে উঠালো। ধরপড় করে উঠল আলিজা। তাকে দেখে তাকে শান্ত করতে হৃদ বলল, রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হয়নি। এভাবে উঠছো কেন? আলিজা আমতে আমতা করে বলল, আপনি কখন উঠলেন? সেটা ভাবতে হবে না, এখন যাও ঘরে গিয়ে ঘুমাও। আলিজা থতমত খেয়ে গেল। গাড়ি থেকে নেমে নিচের দিকে তাকিয়ে তীব্র উৎকণ্ঠা নিয়ে বলল, ব্যথা কি কমেছে? হৃদ মুচকি হেসে বলল, একটু একটু আছে, তবে চিন্তা করো না, যাও তুমি। অগত্যা হৃদের কথা মতো বাড়িতে চলে গেল হৃদ। আলিজা বিছানায় উপর হয়ে শুয়ে আছে আলিজা। পরনে ওয়ান পিস প্লাজো, গলায় জড়ানো স্কার্ফ। বিছানায় শুয়ে সে ল্যাপটপে গান শুনছে আর ল্যাপটপে কি যেন করছে। দুপুর 3টায় চারিদিকে হেলানো সূর্যের লেশ লেগে আছে। এমন সময় দরজা খটখট করে ঘরে প্রবেশ করলো রুদ্রিক রাইহান দেওয়ান। বাবাকে দেখে উঠে দাঁড়ালো আলিজা। রাইহান দেওয়ান মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। থমথমে মুখে মেয়েকে নিয়ে বিছানায় গিয়ে বসলেন। গম্ভীর মুখে বাবা মুখে পড়ে কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না আলিজা। রুদ্রিক রাইহান দেওয়ান চলে যেতেই ঘরের দরজা লক করে বিছানায় এসে বসলো। চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল আলিজার। আলিজার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করেছেন রুদ্রিক রাইহান দেওয়ান। পাত্র হচ্ছে ফুয়াদ। বাবার এমন সিদ্ধান্তের কারণ জানে না আলিজা।
তবে বাবার মুখের উপর কথা বলা তার স্বভাবে নেই। বাবা অসম্ভব শ্রদ্ধা করে সে। সেখানে বাবা যদি তাকে নিজ হাতে বিষ খেতেও বলে তাও সে খেয়ে নিবে। আর এখানে তো বিয়ে, তবে বুকের ভিতর কোথাও একটা তছনছ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে সবটা মানতে। ফুয়াদকে সেই নজরে কখনোই দেখেনি সে। হৃদ নামক মানুষটার কথা বারবার মনে পড়ছে, বারবার মন চাইছে ওই মানুষটার কাছে দৌড়ে গিয়ে বলতে, আমি আপনাকে ছাড়া ঠিক থাকতে পারবো না। এই কয়েকদিনে আপনার মাথায় আপনার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছি আমি। চোখের পানি মুছে নিল আলিজা। বাবার হুট করে একদিনেই এমন হঠকারিতার কারণ সে জানে না। না বাবার এমন সিদ্ধান্ত শোনার পর বিপরীতে কিছু বলার মতো জোর পেয়েছে। এমপির মেয়ে বলে না চাইতেও বেশ কিছু লোকজনকে বলতে হয়েছে, যাদের না বললেও নয়। সারা বাড়ি ঝাড়বাতি রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। শেরওয়ানি গায়ে জড়িয়ে নিয়ে নিজের বদবুদ্ধি হাসিলের আনন্দ করাচ্ছে ফুয়াদ। হৃদকে শিক্ষা দেওয়ার সব পথই এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল তার কাছে, কিন্তু হৃদকে তো সে ঠিক থাকতে দেবে না। এতদিনে সে বুঝে গেছে হৃদের সাথে অস্ত্রযুদ্ধ সে পেরে উঠবে না। তাই হৃদের একমাত্র হৃৎপিণ্ডটাই কেড়ে নেওয়ার সিদ্ধান্ত এঁটে নিল সে। পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত জনকে কল করলো ফুয়াদ। সব যেন ঠিকঠাক হয়। আর হ্যাঁ, সম্পূর্ণ বাড়ি ছদ্মবেশী আমাদের লোক দিয়ে ঘিরে ফেল। পুলিশের পোশাক যেন থাকে, যাতে কেউ সন্দেহ না করে। এনগেজমেন্টের আগে পরে কখনো যদি হৃদের ছায়া ওই বাড়ির চোহদ দিতে পারে, মেরে রাশ করে দিবে একদম। হৃদের কানে উক্ত খবর পৌঁছতেই মাথায় আগুন ধরে গেল তার। জ্ঞানগম্ভীর হারিয়ে গাড়ি নিয়ে ছুটলেন সে পথে। যাওয়ার পথে তামিম, ভোর আর শিশিরকে মেসেজ করে দিল। সারা বাড়ি রং বেরঙের আলোকসজ্জায় ভরপুর। ভেতর থেকে মৃদু গানের আওয়াজ ভেসে আসছে। হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ি থেকে একটা হকি আর বন্দুক কোমরে গুজে নিয়ে এগিয়ে গেল। হকি দিয়ে বেশ কিছু বাড়ি লাগাতেই ভয়ে গেট খুলে দিল দারোয়ান। সাথে সাথে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক লাঠি নিয়ে এগিয়ে এসে কোনো কথা না বলেই হৃদের উপর হামলা করলো। অবস্থা বেগতিক দেখে নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ল হৃদ। এদের থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল হৃদ। হৃদকে বাড়িতে ঢুকতে দেখতেই লোকগুলো তার বাড়ির ভিতরে ঢুকতে পারল না। সারা বাড়িময় লোকজনে ভরা। বাড়িতে ঢুকেই রিধি রিধি বলে চিৎকার করে উঠল হৃদ। হৃদের এমন ডাক কানে গেল আলিজারও। ঘর থেকে বেরিয়ে এলো, দেখে সত্যি সেই মানুষটা এসেছে নাকি। সিঁড়ি বেয়ে নিচে নামতেই হৃদকে দেখতে পেল আলিজা। শুভ্র ধবধবে বর্ণে চেহারায় কপাল বেয়ে লাল রঙের রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে খেয়াল নেই হৃদের। তার চোখে মুখে আগুন। এতক্ষণে ড্রয়িং রুমে জমায়েত হয়েছে সকলে, উদ্দেশ্য কি হয় দেখার জন্য। হৃদ আলিজাকে দেখে লাঠি হাতে এগিয়ে গিয়ে আলিজাকে টেনে এনে যেতে লাগলো। রাইহান দেওয়ান এসে বাধা দিয়ে বলল, এই ছেলে, কে তুমি? আর আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? হৃদ তার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, হৃদ, রিশাদ চৌধুরী হৃদ, হাজব্যান্ড অফ অয়নিকা চৌধুরী রিধিমা। মেয়েকে হারানোর ঘন্টা বেজে উঠল রাইহান দেওয়ানের মুখে। হাত ছেড়ে সরে দাঁড়ালো হৃদের থেকে। আলিজা যেন নিজের বাবা এমন নিভে যাওয়া দৃশ্য দেখতে পারল না। হৃদের হাত থেকে নিজের হাত ঝাড়ি দিয়ে ফেলে বাবার কাছে দাঁড়িয়ে বলল, কিসের রিধি? কে রিধি? পাগল হয়ে গেছেন আপনি? আর আপনার সাহস কি করে হলো আমার বাবার সাথে এভাবে কথা বলার? হৃদ কিছু বলল না। এগিয়ে গিয়ে আলিজার হাত ধরতে নিলে ফুয়াদ এসে হৃদকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হৃদ রাগান্বিত হয়ে উঠে এসে ফুয়াদকে মারতে গেলে রাইহান তাকে থামাতে যায়, যার দরুন আঘাত লাগে রাইহান দেওয়ানের বাহুতে। লুটিয়ে পড়েন তিনি মেঝেতে। ডুকরে কেঁদে বাবাকে আঁকড়ে ধরল আলিজা। হাতে ব্যথা পেয়েছেন রাইহান দেওয়ান। বাবা উঠিয়ে দাঁড় করালো আলিজা। বাবাকে দাঁড় করিয়ে হৃদের দিকে তেড়ে গিয়ে হৃদের কলার ধরে বলল, আপনার সাহস হয় কি করে আমার বাবার গায়ে হাত তোলার? আলিজার হাত নিচের কলার থেকে ছুটিয়ে হৃদ বলল, এ তোমার বাবা, এরা তোমার কেউ না। তোমার আলিজা হৃদের দিকে তাকিয়ে শক্ত চোখে বলল, হৃদ, ব্যাস, অনেক বলেছেন, আর বলার দরকার নেই। এমনিতেই আপনার জন্য আমার বাবার অনেক মানহানি হয়ে গেল। দয়া করে বের হয়ে যান আমাদের এখান থেকে। জাস্ট লিভ।
দমে গেল, বুকের ভিতর যেন ভেঙে চুরে যাচ্ছে সবকিছু এত কঠিন কেন? হৃদের রাগান্বিত চোখ জোড়ায় ধরা দিল এক ঝাঁক বিষাদ। শরীরে যেন শক্তি খুঁজে পাচ্ছে না। যার জন্যে এত লড়াই সেই আজ হৃদের পাশে নেই। নিজের অস্তিত্ব মিশিয়ে দিতে ইচ্ছে করলো হৃদের। হাত থেকে হকিটা পড়ে গেল। ফুয়াদ এগিয়ে এসে হকিটা তুলে নিল। ইশারায় নিজের কয়েকজন সাঙ্গপাঙ্গকে ভিতরে আসতে বলল। হৃদের দুনিয়া যেন থেমে গেল আলিজার তার প্রতি তিক্ত কথা শুনে। ফুয়াদ আর তার সাঙ্গপাঙ্গরা মিলে একসাথে হৃদকে পেটাতে লাগলো। হৃদ এমনভাবে আলিজার দিকে তাকিয়ে রইল যেন সে এসব ব্যথা অনুভবই করতে পারছে না। এ পর্যায়ে ফুয়াদ হৃদের পায়ের টাকনোতে আঘাত করে মেঝেতে বসে পড়ে হৃদ। রক্তমাখা কপালে ভঙ্গুর গলায় হৃদ বলল, পুরো একটা জনম আমি স্যাক্রিফাইস করব, তুমি শুধু আমার হও। আলিজা হৃদের আঘাতপ্রাপ্ত দেহটা দেখতে পারল না। একদিকে হৃদের আঘাত সহ্য করতে পারছে না, আর একদিকে কিছু বলতেই পারছে না। হৃদ চলে গেলেই তো এসব আর হতো না। আলিজার মনে হলো বুকের ভিতর যেন চাকু দিয়ে কেউ ফালা ফালা করে দিচ্ছে। কষ্টে হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে গিয়ে হৃদের আঘাতপ্রাপ্ত দেহটা জড়িয়ে ধরল। রক্তমাখা মুখটা দুই হাত দিয়ে ধরে রক্ত মুছে দিতে গেল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। সবাই এক চোখে তাদের দেখে যাচ্ছে। ফুয়াদের মনে নিজের পরিকল্পনা বানচালের আগুন ধরে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো এবার আর হারবে না সে। আলিজা শব্দ করে কাঁদছে। হৃদটা মুখ ধরে আস্তে আস্তে বলল, আমি নিঃস্ব হয়ে যাব, তুমি জানো না, যখন তোমাকে পাবো না। আলিজার কান্না বেড়ে গেল। চড়ে চড়ে বলল, প্লিজ বাবা, তুমি অন্য কাউকে বিয়ে করতে বলো না। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। আমি এই লোকটাকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমি বাঁচবো না। এই ব্যাপারে তুমি আমায় জোর করো না বাবা, আমি পারবো না। ফুয়াদ রেগে গিয়ে আলিজাকে ছাড়িয়ে নিয়ে এলে হৃদকে পুনরায় তার দলবল মারতে লাগলো। এমন সময় সেখানে এসে পৌঁছায় তামিম, জাবিদ, ভোর, শিশির। তারা তাদের হাত থেকে হৃদকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে যেতে খেলো। হৃদ আলিজার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। আলিজাকে টেনে হেঁচড়ে নিয়ে ঘরে বন্ধ করে দিল ফুয়াদ। তারপর দৌড়ে নিচে আসে। তামিম হৃদকে টেনে নিয়ে যেতে যেতে বলল, প্লিজ হৃদ, এখন পাগলামি করিস না, আমাদের এখন এক্ষুনি এখান থেকে বের হতে হবে। হৃদকে নিয়ে তামিমরা চলে গেলে ফুয়াদ দৌড়ে আসে। ততক্ষণে হৃদ চলে গেছে। ফুয়াদ তার দলের লোকদের ডেকে বলল, ও একবার গেছে, আবার আসবে হালিজাকে নিতে, এবার যেন বেঁচে না ফিরে। ফুয়াদ বাড়ির ভিতরে ঢুকে রাইহান দেওয়ানের দিকে তাকিয়ে বলল, কোনো এঙ্গেজমেন্ট হবে না, আজকে বিয়ে হবে। আমি কাজে ডেকে সব ব্যবস্থা করছি। রাইহান দেওয়ান ফ্যাল করে শুধু দেখে গেলেন। তার যে কিছু করার নেই, হাত পা বাঁধা পড়ে গেছে তার। হৃদ ভাইয়া, তোকে তখন সত্যি বলেছিল আলিজা, তুই আসলে আলিজা নয়, তুই রুদ্রিক আঙ্কেলের কেউ না। অশ্রুসিক্ত হতভম্ব চোখে রিমিনের দিকে তাকালো আলিজা। রাদির তার পাশে বসে আছে। সার্ভে তামসি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিমিনের এমন কথায় আলিজা প্রতিবাদের সুরে বলল, তোরও কি মাথা খারাপ হয়ে গেছে রিমিন? কি যাতা বলছিস তুই? রিমিন আলিজার সামনে বসলো। আলিজার কোলে দুই হাত দিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি বলছি আলিজা, তুই আসলেই আলিজা নোস। রায়হান আঙ্কেল আর আমার বাবা ছোটবেলার বন্ধু ছিল। আমরা বাংলাদেশ থেকে ইউকে চলে যাওয়ার পরে রায়হান আঙ্কেলের সাথে আমাদের যোগাযোগ ছিল। আলিজার জন্মের সময় ওর মা ব্লাড ক্যান্সারে মারা যায়। তারপর থেকে আলিজাকে নিয়ে আঙ্কেলের জগৎ গড়ে ওঠে। আঙ্কেল আলিজাকে নিয়ে খুব ভয়ে থাকতো। তার মধ্যে আবার রাজনৈতিক রেশারেশি, তাই আঙ্কেল আলিজাকে কখনো ওপেনলি কোথাও যেতে দেয়নি। ইভেন ওর 7 বছর বয়স তখন থেকে আলিজা আমাদের বাড়িতেই বড় হয়েছে। তারপর এভাবেই চলতে থাকতো। আঙ্কেল আলিজাকে আর দেশে আসতে দেয়নি। আঙ্কেল নিজে গিয়ে দেখা করে আসতো, সময় কাটিয়ে আসতো ইউকে গিয়ে। এভাবেই সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন আমি আলিজার ঘর ক্রস করতে গিয়ে দেখি আলিজা বিছানায় পড়ে আছে, চারদিকে রক্তে রক্তে ভরপুর। ডক্টরের কাছে গিয়ে জানতে পারলাম আলিজা আন্টির মতো ব্লাড ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ।
যেহেতু আলিসার পেটে থাকতেই আন্টির ক্যান্সার ছিল, তাই ক্যান্সারের কোষগুলো আলিসার জন্মের পর থেকেই ওর দেহে বাসা বাঁধতে শুরু করে। আলিসা খুব ইন্ট্রোভার্ট ছিল, সবার সাথে কথা কম বলতো, সহজে কারোর সাথে কিছু শেয়ার করতো না। মা ছাড়া বড় হয়েছে, তার মধ্যে বাবা অন্য দেশে, সে একা। আমরা যতই ওর সাথে সহজ হতে চাইতাম, ও সহজ হয়ে উঠতে পারতো না। ডক্টর বলেছিল ওর নাকি গত 1 মাস যাবৎ টানা রক্ত বমি হয়েছিল, অথচ আমরা টেরই পাইনি। সত্যি নিজের মানুষ ছাড়া বোধ হয় কেউ আপন হয় না। খবর শুনে রুদ্র আঙ্কেল ছুটে গেল, বললেন যত টাকা লাগে দিবে, কিন্তু আলিসা যাতে ভালো হয়ে যায়। কিন্তু ওর তো সারা দেহে বিষাক্ত রক্ত। ডাক্তাররা হাত তুলে দিলেন। 7 দিনের মধ্যে মারা গেল আলিসা। রুদ্রের আঙ্কেল কেমন যেন থম মেরে গেলেন। আমরা বলেছিলাম বাকি জীবনটা আমাদের সাথেই থাকতে, কিন্তু আঙ্কেল দেশে ফিরে আসে। এর ঠিক 1 মাস পর আঙ্কেল তোকে ইউকে পাঠায়, তবে আমাদের বাড়িতে না, একটা আলাদা ফ্ল্যাট কিনে দিয়ে ছিল আঙ্কেল তোকে, সাথে তোকে আলিসার পরিচয় দিল।